নমস্কার দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে বসেছি এক গাদা খবর নিয়ে। আর সত্যি বলতে আজকের প্রতিটা খবর শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকে দেখাবো আফ্রিকার মাটিতে রাশিয়ার একটা যুদ্ধ হেলিকপ্টার কিভাবে গুলি খেয়ে মাটিতে পড়ল। তেহরানের আকাশ কেন হঠাৎ পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। ইরানের ছাদে ছাদে কেন বসানো হলো স্নাইপার। শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির হত্যাকারীদের নিয়ে ইরানের ফৌজ কি ভয়ঙ্কর হুঙ্কার দিল। ইসরায়েলের অবস্থা কেন এমন হয়েছে যে হাজার হাজার সেনা ছাঁটাই করতে হচ্ছে। ইয়েমেনে কিভাবে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। লেবানন হিজবুল্লাহর ব্যাপারে ইরান কেন কোনো আপোষ করবে না। সিরিয়ার মাটিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা কিভাবে ঢুকে পড়ছে। আর নীতিনাটক গাজা নিয়ে কি নতুন শর্ত চাপাচ্ছে। প্রতিটা খবরই একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে, তাই শেষ পর্যন্ত থাকুন। শুরু করছি একদম গোড়া থেকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক সবকিছু নিয়ে। চলুন দর্শক, আসা যাক প্রথম খবরে। মধ্যপ্রাচ্যের বাইরে থেকে এই খবরটা, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ যে বাদ দেওয়া যায় না। খবরটা প্রথমে বুঝতে একটু অসুবিধা হতে পারে, পরে আমি ভাঙিয়ে বলছি। আফ্রিকার দেশ মালিতে রাশিয়ার একটা হামলাকারী হেলিকপ্টার গুলি খেয়ে মাটিতে পড়ে গেছে। আর এর ছবি এবং দৃশ্যও সামনে চলে এসেছে। যা খবর পাওয়া গেছে তাতে মালির তুয়ারেগ যোদ্ধারা রাশিয়ার আফ্রিকা কোরের একটা MI-24P হামলাকারী হেলিকপ্টার নামিয়ে দিয়েছে। এই ঘটনা ঘটেছে মালির একটা গ্রামীণ এলাকার কাছে, যেখান দিয়ে রাশিয়ার আফ্রিকা কোরের একটা সামরিক বহর যাচ্ছিল। এই হামলার দায়িত্ব নিয়েছে আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট, যেটা তুয়ারেগ যোদ্ধাদের একটা বড় সরজোট, যারা মালির শাসকদের আর তাদের সঙ্গে থাকা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়ছে। দর্শক দেখুন, এই আফ্রিকা কোর আসলে সেই বাহিনী যেটা ওয়াগনার গ্রুপের জায়গা নিয়েছিল। ফ্রান্স যখন 2022 সালে মালি থেকে সরে গেল, তখন থেকে রাশিয়ায় এখানে হাল ধরে আছে। আর আমি মনে করি এটা রাশিয়ার জন্য সহজ কাজ ছিল না, কারণ যেখানে পশ্চিমা শক্তিগুলো নিজেদের স্বার্থে ঢুকে এই এলাকাগুলোকে অস্থির করে রেখে যায়, সেই জায়গায় স্থিতিশীলতা আনা মুখের কথা নয়। তুয়ারেগ যোদ্ধারা মূলত নিজেদের এলাকার জন্য বেশি স্বায়ত্তশাসন চাইছে। কিন্তু আমার মনে হয় এটা গোটা লড়াইয়ের পেছনে বাইরের শক্তিগুলোরই হাত আছে, যারা চায় যে রাশিয়া আফ্রিকা যাতে পার রাখতে না পারুক। যেখানেই কোনো এলাকার মানুষ অবহেলিত হয় সেখানেই বিদ্রোহ মাথাচড়া দেয়, বাইরে থেকে অস্ত্র সরবরাহ হয়, আর তারপর সেই দেশটা একটা সংঘর্ষ ক্ষেত্রে পরিণত হয়। আর সেই সুযোগে সেখানকার সম্পদ লুট হয় এই বিদ্রোহীদের মাধ্যমে। এটা একটা পুরনো খেলা। আর আমি মনে করি রাশিয়াকে এই খেলা থেকে সরানোর চেষ্টাই চলছে। দর্শক, এবার আসি ইরানের দিকে। তেহরানের আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রশ্ন উঠছে, ইরান কি কোনো বড় বিপদের আশঙ্কা করছে, নাকি এটা শুধু আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্যের নিরাপত্তা ব্যবস্থার অংশ। দর্শক, খবর অনুযায়ী আয়াতুল্লাহর শেষকৃত্য এবং জানাজার বিশাল অনুষ্ঠানের কারণে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আর ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়মিত উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে একটা নির্দিষ্ট দিন তেহরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ থাকবে। তারপর মেহরাবাদ বিমানবন্দর আবার স্বাভাবিক কাজ শুরু করবে। তবে ইমাম খামেনির বিমানবন্দর আরেক দিন বন্ধ থাকবে। প্রতিটা জায়গায় আকাশ প্রতিরক্ষা মোতায়েন করা হয়েছে। দর্শক, ইরান তরফ থেকে এটাকে শুধু শেষকৃত্যের নিরাপত্তা বন্দোবস্ত বলা হলেও, যখন গোটা দেশের নজর তেহরানের ওপর আর লক্ষ লক্ষ মানুষ জানাজায় সামিল হতে আসছে, তখন এভাবে গোটা আকাশপথ বন্ধ করে দেওয়াটা অনেক প্রশ্নের জন্ম দেয়। আর আমি মনে করি এর পেছনে একটাই কারণ হতে পারে, ইসরায়েলের গুপ্তচরদের বিপদ এখনো পুরোপুরি শেষ হয়নি ইরানের মাটিতে। এ কারণে ইরানের প্রশাসন এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যেটা সবার চোখে পড়ে যাচ্ছে। বন্ধুরা, 6 জুলাইয়ের রাতে সামনে আসা ছবিতে দেখা যায় যে জানাজায় সামিল লক্ষ লক্ষ মানুষের ওপর নজরদারির জন্য অনেক উঁচু ভবন এবং গুরুত্বপূর্ণ জায়গায় ইরানি স্নাইপার মোতায়েন করা হয়েছে। জানা যায় ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের একটা বিশাল অংশ উপস্থিত আছে। তাই যে কোনো রকমের হামলা, ড্রোন হামলা কিংবা স্নাইপার হামলার আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা অত্যন্ত কড়া রাখা হয়েছে। আর আমি বলবো, এটা দেখায় যে ইরান কতটা সতর্ক আর কতটা দূরদর্শী একটা রাষ্ট্র, যারা নিজেদের নেতাকে হারানোর পরেও একটু ঢিলেমি দিচ্ছে না। ইরানের ফৌজ আরেকবার স্পষ্ট করে দিয়েছে, শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির
হত্যাকারীদের কোনো অবস্থাতেই ছাড়া হবে না, ক্ষমা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবেই। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, যারা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যা করার অপরাধ করেছে তাদের জেনে রাখা উচিত যে ইরানি জাতি এবং তার ফৌজ তাদের কখনো ছাড়বে না। উনি বলেছেন, নতুন রাহবার মোস্তাফা হোসেনি খামেনির সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি স্পষ্ট বলেছিলেন যে এই অপরাধ যারা করেছে তাদের শেষ সীমা পর্যন্ত তারা করা হবে, আর তাদের নিজেদের কাজের হিসাব দিতেই হবে। আর ঠিক একই কথা মোস্তাফা খামেনি নিজেও বারবার বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটা কোনো আবেগের কথা নয়, বরং ইরানি বাহিনীর একটা পাক্কা সিদ্ধান্ত। আর আমি এখানে একটা কথা না বলে পারছি না দর্শকরা, এত বড় একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হারিয়েও ইরান যেভাবে ধৈর্য ধরে সংগঠিতভাবে প্রতিশোধের প্রতিজ্ঞা নিচ্ছে, সেটা সত্যিই এক অন্যরকম শক্তির পরিচয়। যে কোনো পশ্চিমা দেশ হলে হয়তো এতক্ষণে যুদ্ধের ঘোষণা দিয়ে দিত, কিন্তু ইরান পুরো সংযম বজায় রেখে নিজের কৌশল তৈরি করছে। এটাই তো আসল শক্তি। দর্শকবৃন্দ, এবার একটু ইয়েমেনের দিকে তাকাই। ইয়েমেনের হুতিদের 50 জন যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় আমরা দেখেছিলাম যে হুতিরা সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি বাহিনীর ওপর অনেক বছরের মধ্যে সবচেয়ে বড় একটা হামলা চালিয়েছিল, আর 14 জন থেকে 16 জন সৈন্যকে হত্যা করেছিল। তখনই আমরা বলেছিলাম যে এর প্রতিশোধ নেওয়া হবে, আর ঠিক তাই হয়েছে। যুদ্ধের পরিবেশ দ্রুত তৈরি হচ্ছে, আর বড় সংঘর্ষের আগেই সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনি বাহিনী 50 জন হুতি যোদ্ধাকে হত্যা করেছে। আল জাজিরাও এই খবর প্রকাশ করেছে। খবর অনুযায়ী ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশিদ আলিমি, যাকে সৌদি আরব সহ বিশ্বের অনেকে সরকার স্বীকৃতি দেয়, তিনি সরকারি বাহিনীকে হুতিদের বিরুদ্ধে পুরো সামরিক প্রস্তুতি রাখার এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হুদায়দার দক্ষিণ অঞ্চলে ভয়ঙ্কর লড়াইয়ের সময় সরকারি বাহিনী হুতিদের পিছু হটতে বাধ্য করেছে বলে জানানো হয়েছে। ইয়েমেনের স্টেট মিনিস্টার ওয়াহিদ আল খাদামি বলেছেন, এই লড়াইয়ে সরকারের 15 জন সৈন্য আর হুতিদের 50 জন যোদ্ধা নিহত হয়েছেন। প্রায় 4 বছর আগে জাতিসংঘের যুদ্ধবিরতির পর এটাকে দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। আর দর্শক, আমার মতে ইয়েমেনে যা হচ্ছে সেটা আসলে একটা বড় প্রক্সি যুদ্ধেরই অংশ, যেখানে সৌদি আরব নিজের স্বার্থ হাসিলের জন্য ইয়েমেনের মাটিকে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে। হুতিদের তরফ থেকেও একটা কড়া বিবৃতি এসেছে। হুতি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি সৌদি আরবকে দায়ী করে বলেছেন, সৌদি আরব ইয়েমেন আর ইরানের যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের পুরনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে। হুতিদের মতে, প্রথমে সৌদি আরব আমেরিকা আর ইসরায়েলের ওপর হামলার ওপর ভরসা করেছিল যে এতে ইরানের বড় ক্ষতি হয়ে যাবে। তারপর ভেবেছিল এই সুযোগে ইয়েমেনের ওপর নিজের নিয়ন্ত্রণ আবার শক্ত করে নেবে। কিন্তু হুতিদের দাবি এমন কিছুই হয়নি, বরং এই যুদ্ধ আরো স্পষ্ট করে দিয়েছে যে ইয়েমেন, ফিলিস্তিন আর ইরানের সঙ্গে আগের মতোই একই অবস্থানে দৃঢ় আছে। আর সানা সরকার সৌদি আরবকে সতর্ক করে বলেছে, নতুন কোনো শত্রুতা শুরু হলে তার প্রভাব শুধু ইয়েমেনে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চল আর বিশ্ব অর্থনীতির ওপর পড়বে। অর্থাৎ হুতিরা আবার লোহিত সাগর বন্ধ করার এবং বাবল মাদব প্রণালী দিয়ে জাহাজে হামলা চালানোর হুমকি দিচ্ছে। আর যদি এটা সত্যি হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে সৌদি আরবেরই, কারণ সেদিকের যে বন্দরগুলো আছে সেগুলো হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। আর অন্যদিকে লোহিত সাগরের মাঝেও সৌদি আরবই পড়ে। হরমুজ প্রণালী আর লোহিত সাগর, বাবল মান্দাবের মাঝখানে সৌদি আরব, ইয়েমেন আর ওমান, এই 3টে দেশই আছে। সৌদি আরবের মানচিত্র দেখলেই বোঝা যায় সবচেয়ে বেশি ফাঁসবে সৌদি আরবই। আর আমার তো মনে হয় দর্শক, সৌদি আরব নিজের হাতেই নিজের গর্ত খুঁড়ছে। দর্শক, এবার আসে ইসরায়েলের দিকে। ইসরায়েলের কাছে যুদ্ধের বিল মেটানোর টাকাই কমে যাচ্ছে, আর এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে নিজেদের হাজার হাজার সৈন্যকে সার্ভিস থেকে বাদ দিতে হচ্ছে। গাজা আর ইরানের যুদ্ধ ইসরায়েলের অবস্থা একেবারে বেহাল করে দিয়েছে। খবর অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী মাসের শেষ নাগাদ তাদের প্রায় 10,000 রিজার্ভ সৈন্যকে সার্ভিস থেকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় 60,000 রিজার্ভ সৈন্য সক্রিয় দায়িত্বে আছে, কিন্তু এখন তাদের সংখ্যা কমিয়ে অনেক নিচে নামানোর পরিকল্পনা চলছে। এটাই হবে প্রথম বড় ছাঁটাই। বলা হচ্ছে গাজা, পশ্চিম তীর আর অন্যান্য ফ্রন্টের লাগাতার যুদ্ধের কারণে সামরিক খরচ রেকর্ড মাত্রায় পৌঁছে গেছে, যার ফলে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটে ভীষণ চাপ তৈরি হয়েছে। আর এই বাজেটের সংকটের কারণেই এখন রিজার্ভ বাহিনীর পেছনে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক, এখানে আমি একটা কথা বলি যে ইসরায়েল নিজেকে সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসাবে দাবি করে বেড়ায়। সেই ইসরায়েলই আজ নিজের সৈন্য, পোষার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এটা প্রমাণ করে দেয় একটানা অগ্রাসন চালিয়ে যাওয়ার যে মূল্য, সেটা এতদিনে ইসরায়েলের অর্থনীতির ঘাড়ে ভালোভাবেই চেপে বসেছে। আমি মনে করি ইরান তার সহযোগীদের প্রতিরোধের সামনে ইসরায়েল যতই বড় বড় কথা বলুক না কেন, ভেতরে ভেতরে তারা যে ক্লান্ত হয়ে পড়েছে, এই খবরটাই তার সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, ইরানের খবরে আবার ফিরি। ইরানের ফৌজ পরিষ্কার করে দিয়েছে যে শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির মিশন এখনো থামবে না। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ডেপুটি কোঅর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি বলেছেন, ইরানের সামরিক শক্তি আজ যে আধুনিক প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থায় পৌঁছেছে, তার পেছনে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নেতৃত্বই সবচেয়ে বড় কারণ। তিনি বলেছেন, ইরানের বাহিনী এখনও সেই একই পথে এগিয়ে যাবে আর শহীদ রাহবারের উত্তরাধিকার আগের মতোই বজায় রাখবে। ইরান আরও একবার স্পষ্ট করে দিয়েছে যে তারা লেবানন আর প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর পাশ কখনো ছাড়বে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ হিজবুল্লাহ সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যারা খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরানে এসেছিলেন। এই সাক্ষাতে কালিবাফ স্পষ্ট বলেছেন, লেবানন আর প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন আমেরিকার সঙ্গে হতে পারা যে কোনো আলোচনায় ইরানের লাল রেখা, আর এখানে কোনো আপোষ হবে না। কালিবাফ সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকাকে একটা ঐতিহাসিক মোড় বলে অভিহিত করে বলেছেন, এই লড়াই পুরো অঞ্চলের চেহারায় বদলে দিয়েছে। দর্শকবৃন্দ, এটাই ইরানের আসল শক্তি। যেখানে অনেক দেশ চাপে পড়ে নিজের নীতি বদলে ফেলে, সেখানে ইরান কোনো রকম চাপের কাছে মাথা নত করছে না। হিজবুল্লাহর পাশে দাঁড়িয়ে থাকাটা শুধু একটা কৌশলগত সিদ্ধান্ত নয়, এটা প্রতিরোধের একটা আদর্শ প্রতি অবিচল থাকার প্রমাণ। আর এটাকে আমি সম্মান করি। দর্শক, এবার সিরিয়ার একটা খবরে আসে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এবার সিরিয়ার মাটিতেও দখলদারির চেষ্টা শুরু করে দিয়েছে। শুধু চেষ্টা নয়, বাস্তবে কাজও শুরু করে দিয়েছে। খবর আর ছবি অনুযায়ী প্রায় 100 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী মাউন্ট হরমনের সিরীয় অংশে ঢুকে পড়েছিল। পরে ইসরায়েলি বাহিনী সবাইকে আটক করে নেয়, কারণ ওখানে গেলে তারা মারা যেতেই পারত। প্রতিবেদন অনুযায়ী এরা হাবাসান পিয়ার্স নামের একটা বসতি স্থাপনকারী আন্দোলনের সঙ্গে যুক্ত, যাদের বেশ কট্টরপন্থী আর বিদ্বেষী মনোভাবাপন্ন বলেই মনে করা হয়। তাদের উদ্দেশ্য এই এলাকায় নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলা। এই গোষ্ঠী নিজেরাই বলছে, শুধু নতুন বসতি বসিয়েই সিরিয়ার এই এলাকার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ চিরস্থায়ীভাবে মজবুত করা সম্ভব। এই বসতি স্থাপনকারীরা এটাও বলছে, তারা আগেই অনেকবার এই সীমানা পার হয়েছে। দর্শক, আমি বলবো, এটা ইসরায়েলের আসল চেহারা। মুখে শান্তির কথা বলে আর ভেতরে ভেতরে একটার পর একটা এলাকা দখল করার পরিকল্পনা চালিয়ে যায়। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি এই যে অবজ্ঞা, এটা কোনো নতুন ঘটনা নয়, এটা ইসরায়েলের দখলদারি নীতিরই ধারাবাহিকতা। দর্শক, সবশেষে গাজার খবর। বেঞ্জামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতক্ষণ না গাজায় থাকা সমস্ত সশস্ত্র গোষ্ঠী, হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ইত্যাদি তাদের অস্ত্র সমর্পণ করছে, যতক্ষণ না তাদের আত্মসমর্পণ করানো হচ্ছে, আর যতক্ষণ না তাদের সামরিক পরিকাঠামো পুরোপুরি ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ গাজায় পুনর্নির্মাণের কাজ আবার শুরু হতে দেওয়া হবে না। নেতানিয়াহু এটাও বলেছেন, গাজা মানুষ চাইলে সেখানে থাকতে পারে অথবা সেখান থেকে চলেও যেতে পারে, তবে তারা যদি গাজায় থাকে তাহলে ইসরায়েলের জন্য কোনো রকম বিপদের কারণ হতে পারবে না। অর্থাৎ নেতানিয়াহু এখনও নিজের বিবৃতির মাধ্যমে গাজার মানুষদের গাজা ছেড়ে চলে যাওয়ার একটা নীরব ইঙ্গিত, একটা হুমকি দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করছেন যে গাজা থেকে ইসরায়েলের জন্য যে বিপদ ছিল, সেটা এখন শেষ হয়ে গেছে। দর্শকরা, এই জায়গায় আমার প্রচন্ড আপত্তি আছে। যদি সত্যিই বিপদ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে প্রতিদিন গাজায় বোমা ফেলার কি দরকার? এটাই তো নেতানিয়াহুর দ্বিচারিতার সবচেয়ে বড় প্রমাণ।
এক হাতে বলছে বিপদ নেই, অন্য হাতে অস্ত্রবিরতির পরেও নিজের শর্ত চাপিয়ে দিচ্ছে যাতে গাজায় পুনর্গঠন আটকে থাকে। আর আমি মনে করি এটা আসলে ফিলিস্তিনি জনগণকে ধীরে ধীরে তাদের নিজের মাটি থেকে সরিয়ে দেওয়ার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর এটা যেভাবেই হোক প্রতিহত করা উচিত। তো দর্শকবৃন্দ, আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিতে রাশিয়ার ধাক্কা, তেহরানের কড়া নিরাপত্তা, ইরানের প্রতিশোধের প্রতিজ্ঞা, ইয়েমেনের যুদ্ধের দাওয়ামা, ইসরায়েলের অর্থনৈতিক সংকট, সিরিয়ায় দখলদারি আর গাজা নিয়ে নীতিনাধুর নতুন শর্ত, প্রতিটা খবরই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই পরিস্থিতি আরও কত দ্রুত বদলাতে পারে সেটা আগামী দিনগুলোতেই বোঝা যাবে। আপনাদের মতামত অবশ্যই নিচে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম লক্ষণ। আমি ভারত, ওয়েস্ট বেঙ্গল থেকে এই খবর প্রকাশ করছি, প্রচার করছি। ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটি।